মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসন না মানায় আমেরিকার অন্যতম অভিজাত শিক্ষা প্রতিষ্ঠান হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ওপর নেমে এলো শাস্তির খাঁড়া। সম্প্রতি প্যালেস্টাইনে ইসরায়েলের আগ্রাসন নিয়ে পড়ুয়াদের বিক্ষোভ দেখা গিয়েছিল একাধিক মার্কিন শিক্ষা প্রতিষ্ঠানে। এরপরেই প্রতিবাদ ও বিক্ষোভ বিরোধী নির্দেশিকা জারি করে মার্কিন প্রশাসন। সেই নির্দেশিকা মানতে নারাজ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। এরপরেই তাদের $200 কোটি সাহায্য বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রশাসন। ইসরায়েলে হামাসের যুদ্ধে গত 1.5 বছরে কমপক্ষে 50,000 মানুষের মৃত্যু হয়েছে, ঘর ছাড়া হয়েছে কয়েক লক্ষ। 18 মাসের যুদ্ধে গাজায় অন্তত 15,000 শিশুর মৃত্যু হয়েছে, জখম 34,000-এরও বেশি। অন্তত 10 লক্ষ শিশু ঘর ছাড়া হয়েছে। এই রক্তক্ষয়ী যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ করেছে গোটা বিশ্বের শান্তিকামী মানুষ। পশ্চিম বিশ্বের শিক্ষিত সমাজও ব্যতিক্রম নয় এর থেকে। আমেরিকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্যালেস্টাইনের সমর্থনে বিক্ষোভ দেখা দিয়েছে, যা একেবারেই পছন্দ ট্রাম্পের প্রশাসনের। বিশ্ববিদ্যালয়গুলিতে ইহুদি বিদ্বেষ পরিস্থিতি তৈরি হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। ইহুদি বিদ্বেষ বন্ধ করার জন্য কি কি করণীয় সে বিষয়ে নির্দেশিকা দেওয়া হয়েছিল সরকারের তরফ থেকে, যা মানতে নারাজ হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষরা। উল্টে সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করে বিশ্বখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানটি এরপরেই হার্ভার্ডে আর্থিক সাহায্য বন্ধ করার সিদ্ধান্ত নেয় ট্রাম্প প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের $200 কোটি সাহায্য বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে তারা। নিউ ইয়র্ক টাইমসে $2,020 সাহায্য বন্ধের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে $6 কোটি একটি চুক্তিও স্থগিত রাখা হয়েছে। এরপরেও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট অ্যালেন এম এর গার্বারের মাথা নত করতে রাজি নন। তিনি জানিয়েছেন বিশ্ববিদ্যালয় নিজের স্বাধীনতা মেনে চলবে, তারা সাংবিধানিক এবং অধিকার ত্যাগ করবে না। বাড়ি বাড়ি নবজাতক পাচারের অভিযোগ উঠেছে যোগী রাজ্যে। এই ইস্যুতে মঙ্গলবারে উত্তরপ্রদেশের সরকারের ভর্ৎসনা করলেন সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে জারি করেছে কড়া নির্দেশিকা, যেখানে স্পষ্ট বলা হয়েছে কোনো নবজাতক পাচারের ঘটনা সামনে এলেই হাসপাতালের লাইসেন্স বাতিল করা হবে। এদিন বিচারপতি জেবি পারদেওয়ালা ও বিচারপতি আর মহাদেবনের বেঞ্চ নিম্ন আদালতকে নির্দেশ দিয়েছেন সংক্রান্ত মামলার নিষ্পত্তি 6 মাসের মধ্যেই করতে হবে। শীর্ষ আদালত জানিয়েছে গোটা দেশের সমস্ত হাইকোর্টকে নির্দেশ দেওয়া হয়েছে নবজাতক পাচারের মামলা নিশ্চয়ই খুঁচিয়ে দেখা হবে, 6 মাসের মধ্যে বিচার সম্পূর্ণ করতে হবে এবং প্রতিদিন বিচার প্রক্রিয়া চালাতে হবে। উত্তরপ্রদেশের এক নিঃসন্তান দম্পতির বিরুদ্ধে অভিযোগ উঠেছে শিশু কেনার অভিযোগ নিয়ে। অভিযুক্তদের আগাম জামিন দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট। এবার মামলাটি সুপ্রিম কোর্টে উঠলে কড়া নির্দেশিকা দিল শীর্ষ আদালত। অভিযুক্তদের জামিন আর্জিও খারিজ করে দিয়েছে। সেই সঙ্গে এলাহাবাদ হাইকোর্ট ও যোগী সরকারের তীব্র বিচারপতিদের উপরে কড়া নির্দেশিকা। এদিন শীর্ষ আদালতের তরফে জানানো হয়েছে অভিযুক্তরা বহুদিন ধরেই পুত্র সন্তান চাইছিলেন এবং তারা 4 লক্ষ টাকার বিনিময়ে শিশু সন্তান ক্রয় করেছেন। আপনারা পাচার হওয়া সন্তানকে নিজেদের কাছে রাখতে পারেন না। এই ব্যক্তি কিন্তু জানতো না বিষয়টি। অভিযুক্তরা সমাজের জন্য বড় বিপদ। হাইকোর্টের উচিত ছিল জামিন দেওয়ার সময় সপ্তাহে একবার থানায় হাজির দেওয়ার কথা বলা। পুলিশ এখনো অভিযুক্তদের খোঁজ পাচ্ছে না। এরপরই যোগীর সরকারের কাঠগড়ায় তুলে সুপ্রিম ভর্ৎসনা। আপনারা অন্তত অসন্তুষ্ট, কেন কোনো আপিল করা হলো না? বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিত, এই বিষয়ে প্রশ্ন তুলছে প্রত্যেকেই। মাত্র 200 টাকা নিয়ে বচসা, তার জেরে প্রতিবেশীকে খুনের অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে। নৃশংস ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি পোজঝাড় এলাকায়। ইতিমধ্যে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম সজল কর্মকার, তার বয়স 48 বছর। শিলিগুড়ি পোড়াঝাড় এলাকার বাসিন্দা সজল পেশায় শ্রমিক ছিলেন। তিনি অভিযুক্ত মন্টু বর্মনের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছেন বলে খবর। সব টাকাই ফিরিয়েছিলেন, তবে 200 টাকা দেওয়া বাকি ছিল। 200 টাকা নিয়েই সোমবার রাতে সজল ও মন্টুর মধ্যে বিবাদ বাঁধে। এক পর্যায়ে তার চরম সীমানায় পৌঁছায়। দুজন হাতাহাতিতে জড়িয়ে পড়ে। সেই সময় সজলের উপরে ছুরি নিয়ে হামলা করে মন্টু। রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়ল সজল। স্থানীয়রা বিষয়টি জানা মাত্রই আক্রান্তকে মেডিকেল কলেজে নিয়ে যায়। সেখানে গিয়ে চিকিৎসকে মৃত বলে ঘোষণা করে। এরপরই জলপাইগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মৃত মেয়ের সোনকা সাহা। অভিযোগ পাওয়া মাত্রই ঘটনার তদন্তে নিয়ে যায় জলপাই পুলিশ এবং গ্রেপ্তার করে অভিযুক্তকে। সমন রবার্টকে এই নিয়ে দ্বিতীয়বার হরিয়ানার জমি
দুর্নীতি মামলায় তলব করেছে ইডি। এর আগে 8 এপ্রিল তাকে সমন পাঠানো হয়েছিল, কিন্তু সেবার তিনি তা এড়িয়ে যান। এবার ফের জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হলো কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর স্বামীকে। মঙ্গলবার সকালে তিনি ইডির দপ্তরে পৌঁছে যান। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে তাকে বলতে শোনা গিয়েছে, যখনই আমি মানুষের জন্য কথা বলেছি এবং তারা তা শুনেছে, তখনই চেষ্টা হয়েছে আমাকে চেপে দেওয়ার। আমি আগেও সমস্ত উত্তর দিয়েছি এবং আগামী দিনেও দেব। বট্রা সংস্থা স্কাইলাইট হসপিটালটির বিরুদ্ধে ঠিক কী অভিযোগ? জানা যাচ্ছে 7.5 কোটি টাকার গুরগাঁওয়ের শিখরপুর গ্রামের 3 একর জমি কেন ওই সংস্থা। এদিকে হরিয়ানার নগর পরিকল্পনা দপ্তর একটি চিঠি পাঠিয়ে বাণিজ্যিক কলোনি স্থাপনের জন্য 2008 সালে ওই জমির 2.71 একরের লাইসেন্স দেয়। কিন্তু অভিযোগ, সেই জমি নিয়ে স্কাইলাইটের সঙ্গে ডিএলএফ এর একটি চুক্তি হয় জমিটি কেনার বিষয়ে। 58 কোটি টাকার রফা হয়। 2012 সালে সেই চুক্তি অনুসারে জমিটি বিক্রি হয়ে যায়। হরিয়ানা সরকারের থেকে কম দামে কিনে বিপুল মূল্যে সেটি বিক্রি করার বট্রা সংস্থায় বিরাট লাভ করেছে। অভিযোগ এমনটাই। 56 বছরের রবার্ট একজন উদ্যোগপতি। 2024 সালের লোকসভা নির্বাচনের সময় দেখা যায় তিনি সাংসদ হতে চান। ভোটের আগেই কংগ্রেস টিকিট চেয়ে রীতিমতো দরবার করেছিলেন, দল প্রার্থী করেননি। এমনকি তার স্ত্রী প্রিয়াঙ্কা গান্ধী নির্বাচনে লড়াই করার সিদ্ধান্ত নেওয়ার পরও স্ত্রী সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে রবার্ট বট্রা ফের সাংসদ হওয়ার সুপ্ত বাসনা প্রকাশ করে ফেলেন। তবে তার সেই অনুরোধে পাত্তা দেয়নি তার হাতি শিবির। কিন্তু বট্রা আশা ছাড়েননি। সোমবারই তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রয়োজনে কংগ্রেস যোগ দেওয়ার কথা বলেছিলেন। এর মধ্যেই তাকে তলব করল ইডি। অবশেষে গ্রেপ্তার হলো মেহুল চোকসি। সূত্রের খবর, ভারতের তরফে অনুরোধের পরেই পলাতক হিরে ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে বেলজিয়াম। শনিবার তাকে গ্রেপ্তার করে জেলে রাখা হয়েছে বলে খবর। তবে সরকারিভাবে এই বিষয়টি এখনো পর্যন্ত নিশ্চিত করা হয়নি। তবে সিআই সূত্রে জানা গিয়েছে মেহুল চোকসিকে জেলে রাখা হয়েছে আপাতত। দিন কয়েক আগে জানা যায় স্ত্রী প্রীতির সঙ্গে বেলজিয়ামে রয়েছেন মেহুল। তারপরই পলাতক ব্যবসায়ী প্রত্যর্পণের জন্য কোমর বেঁধে নামে ভারত। শনিবার অবশেষে গ্রেপ্তার করা হয় ঋণখেলাপি হিরে ব্যবসায়ীকে। 2018 এবং 2021 সালে মুম্বাই আদালতের 2টি গ্রেপ্তারির পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করেছে বেলজিয়ামের পুলিশ। আপাতত তিনি জেলে রয়েছেন। তবে খুব তাড়াতাড়ি জামিনের আর্জি জানিয়েছেন আদালতের দ্বারস্থ হবেন মেহুল, এমনটাই অনুমান করা হচ্ছে। 65 বছর বয়সী মেহুলের একাধিক শারীরিক সমস্যা রয়েছে। তার ভিত্তিতেই জামিন চাইতে পারেন তিনি। 2018 সালে গুজরাটে হিরে ব্যবসায়ী মেহুল চোকসির বিরুদ্ধে বিরাট অঙ্কের আর্থিক কেলেঙ্কারি ধরা পড়ার পরই তিনি দেশ ছেড়ে পালিয়ে যান। অ্যান্টিগা বারবুডা ডোমিনিকিয়ায় পালিয়ে বেরিয়েছেন তিনি। যদিও সেখানকার প্রশাসনের দাবি চিকিৎসার জন্য সে দেশে গেলেও পরে মেহুল চোকসি দেশ ছেড়ে চলে গিয়েছেন। 2021 সালে ডোমিনিকা থেকে কিউবা পালানোর সময় একবার ধরা পড়েছিলেন তিনি। নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ রাজনৈতিক ষড়যন্ত্র বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন মেহুল চোকসি। অবশেষে গত মাসে বেলজিয়াম সরকারের তরফে স্বীকার করা হয় মেহুল চোকসি সে দেশেই রয়েছেন। বিষয়টি গুরুত্ব সরকারের বিবেচনা করে সেদিকে নজর রাখা হচ্ছে। শোনা যায় চোকসির প্রত্যর্পণ জন্য বেলজিয়াম সরকারের কাছে অনুরোধ জানাচ্ছেন ভারত। উল্লেখ্য, গত সপ্তাহে 26.11 হামলার মূল চক্রীর তাহারি রানার প্রত্যর্পণ সম্পন্ন করছেন ভারত। এবার কি দেশে ফেরানো যাবে ঋণ খেলাপি মেহুল চোকসিকে? সেই বিষয়ে প্রশ্ন প্রত্যেকেরই। কেউ খালের জলে ছাপিয়ে প্রাণ বাঁচিয়েছেন, কেউ আর বড় বিপদ এড়াতে গরম হয়ে ওঠা গ্যাস সিলিন্ডার খালের জলে ছুঁড়ে ফেলেছেন। শুক্রবার গভীর রাতে ভয়াবহ অভিজ্ঞতা। শনিবার দুপুরে যেন তারা করে চলেছে এই বাইপাস লাগোয়া মেট্রোপলিটন বস্তির বাসিন্দাদের। সেখানে পুড়ে গিয়েছে 32টি ঘর। তারা বুঝে উঠতে পারছেন না, কোনো মতে প্রাণ বাঁচালেও মাথা গজার আশ্রয় পাচ্ছেন না। স্থানীয় পুর প্রতিনিধির তরফে যদিও তাদের মাথায় ছাউনি দিয়ে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে, আপাতত ব্যবস্থা হয়েছে 2 বেলা খাওয়ার। শুক্রবার রাত 11টা নাগাদ হঠাৎই দাউ দাউ করে জ্বলতে শুরু করে বাইপাস লাগোয়া মেট্রোপলিটন বস্তির কয়েকটি ঘর। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের 4টি ইঞ্জিন। প্রায় রাত 3:30 পর্যন্ত লড়াই করে পরিস্থিতি স্বাভাবিক আনে। কেউ হতাহত হলেও স্বস্তির প্রায় সমস্ত ঘরই পুড়ে গিয়েছে। এই দিন ঘটনাস্থলে গিয়ে দেখা গেল
বাইপাসের ধারে মেট্রোপলিটন এলাকায় একটি রেস্তোরাঁ প্রায় পাশেই ফাঁকা জমিতে এই বস্তি। সুপরিকল্পিত শহর লাগোয়া ওই জায়গায় গাড়ি যেতে পারে না। দুই পাশে খাল বয়ে গিয়েছে, তার মাঝেই এক ফালি জমিতে ঘর বেঁধে প্রায় 330 জনের বেশি মানুষ ওখানেই রয়েছে। নাজাম খান, সুকুমার মণ্ডল, দোলন হাসাদার সকলেই ছোটখাটো কাজ করেন। তাদের একজন দীপঙ্কর মণ্ডল বলেন, কিছু বুঝে ওঠার আগেই শুনি আগুন 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 চিৎকার, পরপর সিলিন্ডার বিস্ফোরণের শব্দ হতে থাকে। এরপরে দেখি আমাদের ঘরে পিছনের দিকটায় কয়েকটা ঘরে আগুন ধরে লেগিয়েছে। সেখান থেকে সিলিন্ডার বার করে খালে ছুঁড়ে ফেলেন এবং ঝাঁপিয়ে পড়েন খালে। কোনো মতে অন্য দিক থেকে উঠেছে। এরপরে দমকল এসে রাত পর্যন্ত আগুন নেভানোর চেষ্টা করেছে, কিন্তু জানা গেল দ্রুত পৌঁছে স্বস্তির ঘর পর্যন্ত যেতেই পারেননি দমকলের গাড়ি। দুপাশে খালের ধারেই গাড়ি রেখে পাম্প দিয়ে জল তুলে আগুন নেভানোর চেষ্টা হয়েছে। কয়েকটি জায়গা থেকে পাইপ ফেলে দিলেও পদ্ধতি জল দেওয়া হচ্ছে না। তবে তাতে আগুন ছড়িয়ে পড়া আটকানো গেলেও স্বস্তির 32টি ঘর বাঁচানো যায়নি। যেখানে কথা হচ্ছিল পোড়া বস্তির, সেই জায়গাতেই ডাই করে রাখা হয়েছে পোড়া বাসন, সাইকেল, সেলাই মেশিন। স্বস্তির বাসিন্দা আকলিমা বেগম বলেন, ওই সেলাই মেশিন চালিয়ে কোনো মতে তিনি দিন চালাতেন। এরপরে কি হবে জানি না। লোক বলছে একটি ঘরে শর্ট সার্কিট থেকে প্রথমে আগুন লাগে, কিন্তু যেভাবে গ্যাস সিলিন্ডার ফাটছিল তাতে মনে হচ্ছিল খুব বড়সড় বিপদ হচ্ছে। এলাকাটি কলকাতা পৌরসভা 57 নম্বর ওয়ার্ডে অন্তর্গত। সেখানকার পৌর প্রতিনিধি জীবন সাহা বলেন, রাতে আমার কাছেই প্রথম খবর আসে। ঘটনাস্থলে পৌঁছে গিয়ে দেখি, চেষ্টা করি সবকিছু সামলানোর। সকলে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি, মাথায় ছাউনি দেওয়ার ব্যবস্থা করছি। তা এখনো পুরোপুরি হয়নি, তাও নিয়ে পৌরসভা পরে কথা বলবে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার জন্য অর্থ সংগ্রহ করতে গিয়ে নিজের বাবা মাকে খুনের অভিযোগ উঠল এক মার্কিন কিশোরের বিরুদ্ধে। নিকিতা ক্যাপসন নামে 17 বছর বয়সী ওই কিশোরকে গত মাসে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে জারি হওয়া মার্কিন পুলিশের গ্রেপ্তারির পরমাণ সম্প্রতি প্রকাশ্যে এসেছে। সেখানে দাবি করা হয়েছে, ট্রাম্পকে হত্যা করতে এবং তার সরকার ফেলে দিতে অর্থ জোগাড় করতেই ওই খুনগুলি করেছে ক্যাপসো। গত ফেব্রুয়ারি মাসে আমেরিকার উইসকনসিন প্রদেশে নিজেদের বাড়িতে খুন হন ডোনাল্ড মেয়ার এবং তার স্ত্রী তানিয়া ক্যাপসন। মেয়ার ছিলেন নিকিতার বাবা। অভিযোগ, নিকিতাই তাদেরই গুলি করে হত্যা করে। তারপরে বেশ কিছুদিন পচন ধরা দেহগুলি বাড়িতে রেখে দেয় সে। শেষে $18,000, পাসপোর্ট এবং বাড়ির পৌষ সার মেয়কে নিয়ে পালিয়ে যায় অভিযুক্ত কিশোরী। গত মাসে কানসাস প্রদেশ থেকে গ্রেপ্তার করা হয় তাকে। বর্তমানে উইসকনসিন প্রদেশের একটি জেলে রাখা হয়েছে তাকে। মার্কিন প্রশাসন অভিযোগ, ড্রোন এবং বিস্ফোরণ কেনার কথা ভাবছিল ওই কিশোর। সেই টাকা জোগাড় করার জন্য নিজের বাবা মাকে খুন করে ছক কষেছিল সে। নিজের পরিকল্পনার কথা আর বেশি কয়েকজনকে জানিয়েছিল নিকিতা। মার্কিন তদন্তকারীদের দাবি, এক রুশভাষীকে নিজের ষড়যন্ত্রের কথা জানান সে। তিনি 3 পাতার একটি ইস্তাহার তদন্তকারীর হাতে তুলে দেন। সেখানে অ্যাডলফ হিটলারের প্রশংসা করা হয়েছে। ওই হস্তাটি নিকি লিখেছেন বলে সন্দেহ করছেন তদন্তকারী। মার্কিন আদালতে জমা দেওয়া নথিতে টিকটক এবং টেলিগ্রাম মাধ্যমে কথাবার্তার কিছু অংশ জমা দেওয়া হয়েছে। দুইজনকে হত্যা এবং মৃতদেহ লুকিয়ে রাখা, পরিচয় বাড়ানো, চুরি, মার্কিন প্রেসিডেন্ট হত্যা ষড়যন্ত্র অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার উপর তদন্ত চালানো হচ্ছে। শরীফুল ইসলাম সইফ কাণ্ডের মূল অভিযুক্ত। তার বিরুদ্ধে একাধিক সাক্ষ্য প্রমাণ রয়েছে। ফরেনসিক রিপোর্ট তার বিরুদ্ধেই গিয়েছে। এর আগে আদালতে জামিনের আবেদন করেছিলেন শরীফুল আইনজীবী। একাধিক সাক্ষ্য ও তথ্য প্রমাণ পেশ করে অভিযুক্তর জামিন আবেদন নাকচ করেছে মুম্বাই পুলিশ। 1000 পাতার চার্জশিট পেশ করে। হঠাৎই পরিবর্তন দেখা যায়। মঙ্গলবারের খবর, অভিনেতার আবাসন থেকে পাওয়া গেছে আঙুলের ছাপ, যেখানে মিলছে না তার আঙুলের ছাপের সাথে। প্রসঙ্গত, অভিযুক্তের আঙুলের ছাপের 20টি নমুনা সিআইডি ফিঙ্গারপ্রিন্ট যুক্ত করেছিল, যার মধ্যে 19টি মেল খায়নি তার সাথে। খবর প্রকাশে আসতেই নতুন নয়াগঞ্জ দেখা গিয়েছে এই বিষয়। তাহলে কি শরীফুল আদৌ স্যাফ কাণ্ডের সঙ্গে যুক্ত? এইদিকে পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিনেতার বাথরুমে হাতল, আলমারির হাতল, দরজার হাতল, একাধিক জায়গা থেকে যে আঙুলের ছাপ পাওয়া গিয়েছে চার্জশিটে তা এখনো মেলেনি।
জানানো হয়েছে এভাবে অনেক দিন ধরে বেঙ্গালুরুর একটি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে অবৈধভাবে ভারতীয় মুদ্রা দেশের বাইরে পাঠাচ্ছিল। 8 এপ্রিল বারান্দার মেট্রোপলিটন আদালত হাজার পাতার চার্জশিট জমা দিয়েছিলেন মুম্বাই পুলিশ। সেই চার্জশিট শুক্রবার সংবাদ মাধ্যমের হাতে আসে। জানা গিয়েছে ঘটনার তদন্তে পুলিশের কাছে 111 জন সাক্ষী দিয়েছিলেন। বয়ান রেকর্ড করা হয়েছে 48 জনের। পেশ করা চার্জশিট অনুযায়ী সৈফকে ছুরিঘাত করার পরেও বছর 30-এর অভিযুক্ত মোহাম্মদ শরীফুল ইসলাম শেজাদ সৈফের স্মরণ ভবনের ভিতরে প্রায় 1 ঘন্টার সময় কাটিয়েছিলেন। তারপর পাশেই ভারতীয় ভিলায় গিয়েছিলেন। বিষয়টা কি এখনো পর্যন্ত পরিষ্কার হয়নি, তবে সন্দেহ প্রত্যেকেরই রয়েছে। শারীরিক অসুস্থতায় ভুগছেন বিনোদ কাম্বলি। এই বছরের শুরুতেই হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাকে। কালম্বির আর্থিক সমস্যা রয়েছে, সেই কারণে তাকে সাহায্য করার জন্য আশ্বাস দিয়েছিলেন সুনীল গাওস্কর। সেই কথা রেখেছেন তিনি। কালম্বির জন্য বিশেষ ব্যবস্থা করলেন গাওস্কর। সূত্রে জানা গিয়েছে টাইমস ফাউন্ডেশনের মাধ্যমে কালম্বিকে সাহায্য করার ব্যবস্থা করেছেন গাওস্কর। এই বছর এপ্রিল থেকে প্রতি মাসের 30,000 টাকা করে পাবেন কাম্বলি। তাছাড়াও বার্ষিক 30,000 টাকা পাবেন চিকিৎসার জন্য। কাম্বলিকে নিজের ছেলের সঙ্গে তুলনা করেছিলেন গাওস্কর। তিনি বলেছিলেন, 1983 সালে যে দল বিশ্বকাপ জিতেছিল সেই দলের ক্রিকেটারের পরেই প্রজন্মকে খুব স্নেহ করে। আমার কাছে তো ওরা নাতির মতো, কেউ কেউ আমার ছেলের বয়সী। আমরা ওদের সকলের খেয়াল রাখি, বিশেষ করে যখন ভাগ্য ওদের সঙ্গ দেয় না। সাহায্য শব্দটা আমার পছন্দ নয়। আমাদের বিশ্বকাপ জয়ী দল চাও ওদের খেয়ালে রাখতে। আমরাও কালম্বির পাশে দাঁড়াতে চাই। কিভাবে সেটা করা যায় তা দেখব। আমরা সেই সব ক্রিকেটারের পাশে দাঁড়াতে চাই তাদের ভাগ্য সঙ্গ দিচ্ছে না। ভারতীয় দলের হয়ে খেলা কালম্বির আন্তর্জাতিক ক্রিকেট থেকে হারিয়ে যান নিজের দোষেই। তার জীবনযাপনের কারণেই বাদ পড়েছিল দল থেকে। মদ্যপান তার জীবনের অনেক ধরনের সমস্যা নিয়ে এসেছে। কালম্বির মস্তিষ্কে কিছু সমস্যা রয়েছে, স্মৃতিশক্তি ক্ষয় হয়েছে বলে ঘটনাস্থলে জানা গেছে। এমনটাই জানিয়েছিলেন চিকিৎসক বিবেক বৈদি। গত বছর শেষের দিকে তিনি বলেছিলেন, কালম্বিকে যখন এখানে নিয়ে আসা হয়েছিল তখন তার শরীরের পুষ্টির অভাব ছিল। আগামী দিনে তার পুষ্টির প্রয়োজন, সেই সঙ্গে দরকার ফিজিওথেরাপি। এই দুটি দিকেই নজর রাখা হচ্ছে। তার স্মৃতিশক্তির ক্ষয় হয়েছে, কালম্বির মস্তিষ্কে সমস্যা হয়েছে, তবে সময়ের সঙ্গে তা ঠিক হয়ে যাবে। 100% না হলেও 80 থেকে 90% স্মৃতিশক্তি ফিরতে পারে বলে জানা গেছে। বেসরকারি হাসপাতালে ভেন্টিলেটরে থাকা এক মহিলাকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে হাসপাতালের কর্মীর ওপর। নির্যাতিতার অভিযোগ ভিত্তিতে এফআইআর দায়ের করা হয়েছে। পূর্ণাঙ্গ তদন্তে নেমেছে পুলিশ, তবে শেষ খবর এখনো পর্যন্ত পাওয়া হয়নি। এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। ঘটনা চাঞ্চল্য এলাকায়। পুলিশ জানাচ্ছেন, 46 বছরের ওই মহিলা পেশায় এক বিমান সেবিকা। তিনি গুরগামের এয়ারলাইনে প্রশিক্ষণের জন্য এসেছিলেন। সেখানেই হোটেলের সুইমিং পুলে হঠাৎ অচেতন হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে নিকটবর্তী বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। গত 6 এপ্রিল তাকে সেখান থেকেই সদর অঞ্চলে এক হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পরে তাকে ভেন্টিলেটরে দেওয়া হয়। ঠিক অভিযোগটা কি? মহিলার দাবি, তিনি অচেতন অবস্থায় থাকলেও বুঝতে পেরেছিলেন তার শরীরে বিভিন্ন অঙ্গে অশ্লীল স্পর্শ করছে হাসপাতালের কর্মী, কিন্তু শারীরিকভাবে তার পক্ষে চিৎকার করা বা নড়াচড়া কিংবা বাধা দেওয়া সম্ভব ছিল না। পরে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে 13 এপ্রিল বাড়ি ফিরে স্বামীকে তিনি এই নির্যাতনের কথা জানান। সঙ্গে সঙ্গে থানায় অভিযোগ দায়ের করেন। গুরগ্রাম পুলিশ এফআইআর দায়ের করার পরই তদন্ত শুরু করে। পুলিশের তরফে জানানো হয়েছে, পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। পুলিশ মুখপাত্রের তরফে জানানো হয়েছে, আমরা এই বিষয়টি তদন্ত শুরু করেছি, গুরুত্ব সহকারে বিবেচনা করব। বয়ান রেকর্ড করা হচ্ছে, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে হাসপাতালের কর্মীদের, খতিয়ে দেখা হচ্ছে হাসপাতালের বিভিন্ন সিসিটিভি। এই বিষয়ে এখনো পর্যন্ত ঠিক খবর পাওয়া যায়নি, কোনো গ্রেপ্তারি হয়নি, তবেই তদন্ত করছে পুলিশ। आप देख रहे हैं न्यूज UNI। दोस्त पुलिस और उसके सिपाहियों की ऐसी सच्चाई जिससे आप कभी रूबरू नहीं हुए होंगे। जो लड़े दूजे की खातिर वो जगत में वीर है। आओ सुने हम किस्सा उसका जो आज का करमवीर है। आतंकी और लुटेरों से ये चमन नहीं लुट पाएगा, खाकी वर्दी वालों का बलिदान व्यर्थ न जाए। वो सभी को राह दिखाता है, वो सभी के काम आता है।
क्योंकि वो है दोस्त पुलिस। देखिए हर शनिवार सिर्फ चैनल